প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন আসলে মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে বা আমাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখছে তাদের একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে একটা তৃতীয় শক্তির উত্থান বাংলাদেশের রাজনীতিতে হবে, এবং আমার ব্যক্তিগত মতামতটাও সেই দিকেই, মানে আলাদা করে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে বা সেরকম জায়গা থেকে আমি মনে করি না। আমার যেটা মতামত হচ্ছে আমি এনসিপিকে স্বকীয় রাজনীতির জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি লড়াইটা করতে চাই, তো আমার অবস্থান সেই দিকে। কিন্তু বাস্তবিক অর্থে কিছু ভিন্ন প্রেক্ষাপটও রয়েছে, কারণ আপনি জানেন যে বর্তমান যে রাজনীতির পাওয়ার ব্যালেন্স সেটা কিন্তু আসলে ঠিক নেই। মানে এখানে একটা রাজনৈতিক পার্টি জায়ান্ট আকারে কাজ করছেন, কারণ তাদের দীর্ঘদিনের ধরে সংগঠনটা বিস্তৃত, সেখানে সেই কর্মী বাহিনী থেকে শুরু করে সেই স্ট্রাকচারটা ডেভেলপ করা আছে। আর অপর পাশে যদি এনসিপির জায়গাটা ধরেন, মানে এক বছরও হয়নি এই দলটির, এবং এর মধ্যে ইলেকশন এসছে, এবং সেই জায়গা থেকে তৃণমূলের যেই জায়গাটা সেটাও কিন্তু আসলে এখনও সেই পর্যায়ে যায়নি, যেখানে আসলে আমাদের বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচনের হাওয়া আমরা দেখছি। আমরা কয়েকদিন আগে আমাদের শরীফ ওসমান হাদি, যে আসলে একাই আমাদেরকে একটা পরিবর্তনের, যে আমরা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, সেই জায়গাটা কিন্তু রোডম্যাপটা দেখিয়েছিল। তো আমরা কিন্তু দেখতে পেলাম মানে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিনই আসলে তাকে কিভাবে গুলি করা হলো। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই পাওয়ার ব্যালেন্সের জায়গাটা এবং পারিপার্শ্বিক যে নির্বাচনের আবহ, সে অনুযায়ী আসলে একরকমভাবে যেই অন্যান্য রাজনৈতিক যেই দলগুলো আছে, যারা আসলে বড় যেই পাওয়ার কে টিকিয়ে রাখার যে দলটা মানে সাস্টেন করার চেষ্টা করছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তাদেরকে একজোট হয়ে বা এক হয়ে কাজ করার একটা প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি তৈরি হয়েছে। এটা এরকম না যে আদর্শিক জায়গা থেকে সবাই এখানে একমত বা এক দল, এখানে 12, 13টা 14টা দল মিলে আরেকটা যে মানে আমাদের তো মূলত দ্বিদলীয় স্ট্রাকচারের রাজনীতি, তো সেখানে তো একটা বড় ভ্যাকিউম আছে, এবং বড় দেশি বিদেশি অনেক স্ট্যাবলিশমেন্ট আসলে এখানে চাচ্ছে যে যেই বড় রাজনৈতিক দলটা আছে তাদেরকে আসলে পাওয়ারে এনে তাদেরকে দিয়ে হচ্ছে সেই সংস্কার বলেন, তারপর ভারতীয় আধিপত্যবাদের জায়গা বলেন, এই জায়গাগুলোকে আটকে ফেলার। তো সেখান থেকে আমরা মনে করি যে তাহলে কি সাইফ বাংলাদেশের রাজনীতি এখন নিয়ন্ত্রণ করছে দেশের বাইরে থেকে? না, দেশি বিদেশি বলেছি, মানে দেশে আছে, মানে তাদের প্রভাবটা খুব বেশি বাইরে ডেফিনেটলি আছে। এখানে অনেক এজেন্সি আছে, এখানে এর আগে আমাদের সেনাবাহিনী বলেন, ডিজিএফআই বলেন, এই প্রতিষ্ঠানগুলোতে যেসব খারাপ চরিত্রগুলোকে অ্যাড করে রাখা হয়েছিল, যারা আসলে দেশকে সার্ভ না করে একটি দলের আজ্ঞাবহ হয়ে অথবা একটি দেশের আজ্ঞাবহ হয়ে কাজকর্ম করেছে, তাদেরকে তো সবাইকে আপনি সরাতে পারেন নাই। আমাদের যেখানে আমাদের এই প্রতিষ্ঠানগুলো দেশের সবাই আসলে ধারণ করে, ওন করে, তো সেই জায়গা থেকে কিছু কতিপয় ব্যক্তির জন্য এই জায়গাটা বারবার কলুষিত হচ্ছে, এবং বর্তমানেও তারা বিভিন্ন রকম প্ল্যান করে সেটা এক্সিকিউট করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং দেখেন প্রায় 16 দিন হয়ে গেছে, এখনও আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার কোনো কুল কিনারা আমরা করতে পারছি না। যেখানে যে খুনি ছিল তাকে কিন্তু দেখা হয়েছে, এবং তারা ঢাকা থেকে বের হওয়ার 2-4টা পথ আছে, তো তারা কিভাবে পালিয়ে গেল বা কিভাবে বিদেশ থেকে একজন তার ব্যাপারে তথ্য দিচ্ছে, তো এইগুলো তো আসলে সন্দেহের অবকাশ রাখে। এই বিষয়ে আজকে অবশ্য ডিএমপি থেকে ব্রিফিং করেছে। আজকে বেশিরভাগ প্রশ্নই আপনারকেই থাকবে আপনার কাছে। আপনারা একসময় জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন, জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে কথা বলেছেন। এখন আসলে সেই জায়গাটা থেকে মানে তাদের সঙ্গেই কেন জোট করার চিন্তা করছে? এক ধরনের আদর্শিক মতভিন্নতার বিষয়ে আপনারা বলেছেন, জামায়াতের বিচারও দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে একাধিকবার, কিন্তু সেই জায়গা থেকে এখন জামায়াতের সঙ্গে আসলে জোটে যাওয়ার সিদ্ধান্ত কেন? না দেখেন, এনসিপি কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন যে আমাদের 3 দলের একটি জোট হয়েছিল, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আমরা বলেছিলাম যে বিচার এবং সংস্কারের জায়গা থেকে আমরা এই রাজনৈতিক জোটটা করেছি, এবং আমাদের লক্ষ্য ছিল আরও রাজনৈতিক দলগুলোকে অ্যাড করে আসলে সামনের দিকের লড়াইটা চালিয়ে যাওয়া। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ধরেন যে সেই রাজনৈতিক দলগুলোকে মোটামুটি বিলীন করে দিয়ে তাদের 1-2টা যে ক্যারেক্টার ছিল তাদেরকে দলে একটা নামমাত্র আসন দিয়ে
সেই প্রক্রিয়াটা কিন্তু তারা নষ্ট করে দিয়েছে। এবং সেই জায়গায় ধরেন যে আমরা পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, স্পেশালি জামাত ইসলামী বাংলাদেশ, তারপরে ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে 8 দলের যে জোটটা করেছিল, তাদেরকে মোটামুটি আমরা দেখেছি যে তারা আসলে সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে, এটা কিন্তু ডে ওয়ান থেকে আমাদের টোন কিন্তু একই ছিল। মানে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় আসলে এই ব্যাপারগুলোতে ফাইট করে আনার। তো সেই জায়গা থেকে আমরা ফিল করেছি যে তাদের আসলে সেই ইচ্ছাটা আছে, এবং বিএনপিদের সাথে আমাদের অফিসিয়ালি আনঅফিসিয়ালি যত জায়গায় কথা হয়েছে, তারা এই ব্যাপারটা আসলে খুবই মানে কোনো নেগোসিয়েশন করতে চায় না। তারা আসলে বিচারের প্রশ্ন বা সংস্কারের প্রশ্নে তাদের আসলে খুব বেশি ইচ্ছা বা আগ্রহের জায়গাটা নেই। তো সেই জায়গা থেকে ধরেন একটা নতুন রাজনৈতিক দলের এই লড়াইটাতে যখন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র বিরাজমান, সেক্ষেত্রে আমরা তো সেই দলের আদর্শের জায়গাতে কখনোই আমরা একমত হচ্ছি না, বা আমরা এটা সাবস্ক্রাইব করছি না। এখানে জামাতের পাশাপাশি এটা শুধুমাত্র জামাত না, সেখানে আরো যেই 10টি 11টি দল আছে, সেই সবাইকে নিয়ে আসলে একটি আসন ভিত্তিক একটা লড়াইয়ের দিকে আমরা আগাচ্ছি। জি, এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধা, রাজপথের সহযোদ্ধা বা রাজনৈতিক সহকর্মী, তারা আপনারা দেখছি যে একে একে পদত্যাগ করছেন এই জামায়াত ইস্যুতেই। তাদের পদত্যাগ কি আসলে কিভাবে দেখেন? সেটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? বা আপনি কি চিন্তা করছেন, যেহেতু আপনি ওই 30 জনের মধ্যে ছিলেন, আপনি কি আসলে এনসিপির রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন নাকি আপনিও পদত্যাগ করার চিন্তা করছেন? না না, এনসিপি আমার দল। আমি জাতীয় নাগরিক কমিটি থেকে এই দলের পেছনে কাজ করে যাচ্ছি। তো এই দল আমার হাতে গড়া একটা দল, এটা আমার ঘর। এই ঘর থেকে তো আমার অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেই কথাটি বলছেন, এটা ইন্টারনাল একটা ফোরামের আলাপ, যেটা আহ্বায়ককে জানানো হয়েছে, এবং এখানে আমি মনে করি প্রত্যেকটি যারা সদস্য আছেন তাদের ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ আছে। এটা এরকম অফিসিয়ালি আপনাদের কাছে আসার কথা ছিল না, বাট এটা হয়তো এসছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যারা আসলে পদত্যাগ করেছে তাদেরকে আমি শ্রদ্ধা করি। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি চিন্তা আছে, তারা করতে পারে। কিন্তু সাংগঠনিকভাবে আমি মনে করি যে একটি রাজনৈতিক পথ চলা এরকম অনেক চড়াই উতরাই আসবে, সেটা আসলে সেই চড়াই উতরাইগুলোকে সবার একসাথে থেকে মোকাবেলা করে দলের ইন্টারনালি ধরেন যে আমাদের সে আলোচনা সমালোচনার মাধ্যমে সেগুলো সুরাহা করতে হবে। কিন্তু আমি যদি এখন দলকে ছেড়ে চলে যাই, সেক্ষেত্রে তো আমার মানে দলকে আরো বিপদে ঠেলে দেওয়া হলো। বরঞ্চ আমার মানে আপনি একটা পরিবারে যখন বাস করেন, আপনি কি আপনার ফ্যামিলির সন্তান বা মা বাবাকে কি ছেড়ে চলে যাবেন কিনা? তাদের তো ভুলভ্রান্তি হতেই পারে, অথবা তারা এমন কোনো ডিসিশন নিচ্ছে যা এখন আমার কাছে মনে হচ্ছে ভুল, কিন্তু হয়তো বৃহত্তর স্বার্থে বা যেই রাজনীতির জন্য আমরা লড়াইটা করছি বিচার এবং সংস্কার ক্ষেত্রে, সেটা হয়তো বা ঠিক। এখন ভুল কি ঠিক এটা আসলে সময় বলে দেবে, সামনের দিকে বলে দেবে। বর্তমানে অনেকে আদর্শিক জায়গা থেকে যারা আসলে নতুন রাজনীতির কথা বলছে, যারা আসলে চাচ্ছিল যে স্বতন্ত্রভাবে এনসিপির রাজনীতিটা দাঁড়াবে, 300 আসনে এনসিপির প্রার্থীরা লড়াই করবে, সে জায়গা থেকে অনেকে মনক্ষুণ্ণ হয়েছে, যেমনটা আমিও মনক্ষুণ্ণ হয়েছি। কিন্তু পাশাপাশি আমি তৃণমূলের যে বাস্তবতা, সেই জায়গা থেকে আমি মনে করি যে বর্তমানে একটা জোটেরও প্রয়োজনীয়তা আছে, যে জোটের মাধ্যমে আসলে বিচার সংস্কারের জায়গাটা আসলে নিশ্চিত করা সম্ভব হবে। সেটি জামাতের সঙ্গে হলেও আপত্তি নেই? না, এখন তো এটা আমাদের সাথে হলে আপত্তি নেই।